জানি না। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে একজন মানুষ ছিলেন নাথান হোল, তার ফাঁসির অর্ডার হয়েছিল। তো যেরকম আমরা বলি না লাস্ট উইশ কি, এখন তার ফাঁসি হবে তার আগে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি। উনি বলেছিলেন অ্যালাস আই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু গিভ ফর দ্য কান্ট্রি। তারপর তার মৃত্যু হয়েছে। আমাদের দেশে কর্নেল তাহেরও এরকম জীবন দিয়েছিলেন, কিন্তু তারপরেও সাইদের মৃত্যু আমার কাছে অসাধারণ মনে হয়। কারণ এরকম করে একটা পরিবারের ছেলে, যার উপরে পুরো পরিবার নির্ভর করে, সেই লেখাপড়া করছে কেবল, এইভাবে জীবন দিল। কিংবা মুগ্ধতে গতকালকে আমরা ওইখানে একটা জনসভা করেছি আমাদের দলের পক্ষ থেকে, ঠিক যেখানে উনি মারা গেছেন সেখানে ওই যে পানি খাওয়াতে খাওয়াতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো। অসাধারণ মনে হয়। কিন্তু আজকে এখানে এসে আমার ধারণা একটু বদলে গেল। আমি তাদের ছোট করছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে ফরিদের যে ঘটনা, কিংবা ফরিদের সাথে 57 জন, 12-57 জন, 114 জন বলি, অথবা আরো যারা ফিরতে পারেননি আরো 357 জন বললেন আপনারা, এই মানুষগুলো কিন্তু জানতো তাদের পরিণতি কি হতে পারে। ফরিদের 200 কোটি টাকা নাই হয়ে গেছে। আমি আপনাদের কথা জানি না, ধরেন আমার 200 কোটি টাকা আছে, কেউ একজন আসছে সামনে জমদূত মনে করে, এসে বলছে হয় তুমি 200 কোটি টাকা নেবে, নইলে তোমার জীবন যাবে, কোনটা তুমি পছন্দ করো। মানে আমার পরিবারের জন্য হোক, যারা বেঁচে থাকবে তাদের জন্য আমি 200 কোটি টাকা রেখে যেতে পারবো, অথবা জীবন চলে যাবে। আমি কিন্তু 200 কোটি টাকা রাখতে চাই, মারা যাই তবু পরে যারা আছে তারা অন্তত বেঁচে থাক। কিন্তু এই মানুষ কি মনে করে বাদশাহ তাকে ফোন করলো এবং সেই ফোনের উপরে সে ঝাঁপিয়ে পড়লো, মূর্তি তো বসে কবে ছাড়া পাতে 25 বছরের সাজা, তারপরে আবার 200 কোটি টাকা চলে যাওয়া সোজা কথা নয়। আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যু কত হয়েছে 5 আগস্টের পরে খুঁজে বেড়াচ্ছিল, তখন কথা উঠেছিল, আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক। আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেককে তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া হোক। আমরা ফরিদের জন্য কি বলতে পারি বলেন তো? কিছু বলতে পারি? কেউ কিছু বলতে পারছেন না। না সবাই মিলে কথা বললে বলা যাবে, কিন্তু এটা তো নিশ্চয়ই বলা যায় যে তিনি যেন এখানে একটা ভালো সুন্দর সচ্ছল জীবনযাপন করতে পারেন, সেইটা দেখার দায়িত্ব এই সরকারের। আমি একা ফরিদের কথা বলছি না, কিন্তু আমি বলছি এরকম যতজন আছেন বিদেশে লড়াই করেছে, কি সোজা কথা নাকি? মানে বাংলাদেশের মুক্তির জন্য লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তান আমল থেকে, কিন্তু বিদেশে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লড়াই করার ইতিহাস এই প্রথম আমি যতদূর জানি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা থাকতে পারে, কিন্তু সম্মিলিতভাবে একটা কমিউনিটি, একটা জাতির মানুষ এরকম করে লড়াই করেছে, সেটা প্রথম মনে হচ্ছে আমার কাছে। আমি যেরকম সাহিদকে শ্রদ্ধা জানাই, মুগ্ধকে শ্রদ্ধা জানাই, তেমনি এরা যারা এই লড়াইটা করেছেন প্রবাসী, তাদের প্রত্যেককে সম্মান করছি, শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। দাবি করছি একই সঙ্গে সরকারের কাছে এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক, তাদেরকে বাংলাদেশে আসবার পরে যাতে জীবনটা তাদের সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক। আমি এই প্রসঙ্গে একটাই কথা বলবো, প্রবাসীদের সম্পর্কে সবাই বলেছে, যেহেতু এটা আমার কথা বাড়িয়ে লাভ নেই, তবে আমি এটা নূর এবং কে বললেন এখানে এমনি বক্তৃতা না করলেও যেরকম করে সঞ্চালক বললেন সেটার সাথে একমত হচ্ছি আমি। সিন্ডিকেটটা ভাঙা হোক। এই যে অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়ে, বঞ্চনার শিকার হয়েও যারা যেতে চান, সবাই বলেছেন কিরকম জীবনযাপন তারা করেন তা তো আমরা জানি। মানে এরকম আমি বলবো না যেন তারা সবাই লড়াই করুক বাংলাদেশের মুক্তির লক্ষ্যে, কিন্তু আমি বলছি তারা তাদের জায়গায় অন্তত নিজের জীবন যাতে সুন্দর করতে পারেন তার ব্যবস্থা সরকার করবার চেষ্টা করবে। আমার বক্তব্যটা এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি জানি না কি কারণে মাসুদ কামাল এই আলোচনার প্রতিপাদ্য তুলে আবার একটু পিছিয়ে গেল।
এই জুলাই আগস্ট আন্দোলনে প্রবাসীদের ভূমিকা বললো না, ভূমিকা মানে আগে কি কি করেছেন সে কথা তো আমরা পত্র পত্রিকায় পড়েছি, টেলিভিশনে দেখেছি, আজকে তাদের কাছে শুনলাম। কিন্তু জুলাই আন্দোলন তো শেষ হয়নি। প্রাথমিক বিজয় হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানটা উঠেছে, একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয়, শোষণ, বঞ্চনা, নির্যাতন, লুটপাট, গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে, ডাকাতি করে, ভোট নষ্ট করে দেওয়া এইরকম দেশ না। একটা দেশ, যেই দেশ বাসযোগ্য হবে, যেই দেশকে ভালোবাসতে পারবো, যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা একদিনে না হোক ধীরে ধীরে হবে, সেই রকম দেশ। এটা তো লম্বা আলোচনা, আমি অত লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না। আমি প্রবাসীদের জন্য এই কৃষকের অবতারণা করছি, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। এমনকি কেউ কেউ এরকম বলেন না সংস্কারটা ঠিক মতো করা হোক। সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে থাকবে। বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার। যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবেন, প্রতিদিন সেটা আরো উন্নত হবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়কে, উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার করবার কথা ভাবি, এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার